এইটা যে কত নিষ্ঠুর, কত বর্বর, এটা যে একমাত্র ভুক্তভোগী জানেন। আমরা পরিদর্শন এবং ভুক্তভোগীর কাছ থেকে কথা শুনে যেটা বুঝেছি, এটা আমরা কল্পনাও করতে পারি না। গত ১৫ বছরের গুম ও আয়নাঘরের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে চোখ টলমল করছিল খোদ গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য নূর খান লিটনেরই। বলছিলেন, তদন্তে বেরিয়ে আসা এমন সব বিভৎসতার গল্প যা শুনে গা শিউরে উঠবে যে কারো। যে সমস্ত সিক্রেট সেল আমরা দেখেছি, আমরা যে সমস্ত বন্দি ফেরত আসছে, ভিকটিম ফেরত আসছে, তাদের বয়ান থেকে, তাদের জবানি থেকে আমরা যা জেনেছি এটা ভয়ানক, ভয়াবহ। তারপর আমরা যা দেখেছি সেটি আরও ভয়াবহ। অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে 4 ফিট সোয়া 4 ফিট লম্বা, 3 ফিট সোয়া 3 ফিট চওড়া, বা 5 ফিট লম্বা, 3 ফিট সোয়া 3 ফিট চওড়া, মাথায় একটা ড্রেনেজ ব্যবস্থা আছে যেখানে পায়খানা প্রস্রাব করা যায়, আর বন্দিকে ওই ঘরটিতেই রাখা হয়। সেটা ছোট্ট একটা বাথরুমের চেয়েও ছোট, এবং বন্দিকে এখানে স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, অন্ধকার থাকে, আলো বাতাস বলতে গেলে নাই, আলোর তো কোনো সুযোগই নাই, আটকিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে, আর বাতাস সীমিত পরিমাণ প্রবেশ করতে পারে। এবং ওইখানে যারা বন্দি থাকে তারা দিন রাতের পার্থক্য বোঝে না। তারা কেবলমাত্র যখন খাবার দেয়া হয়, সেই খাবার দেখে তারা শনাক্ত করতে পারে যে আমরা একটা দিন অতিক্রম করেছি। অর্থাৎ সকালে রুটি অথবা খিচুড়ি, এটা সকালে সাধারণত দেয়া হয়, ওইটা দেখে তারা বোঝে যে আমরা একটা দিন অতিক্রম করেছি। আমরা গুহা মানবের কথা শুনেছি, যে গুহা মানবরা চিত্র আঁকত, সংকেত লিখত গুহার মধ্যে। আমরা দেখেছি এখানে এক একটা দিন যখন পার করত, ওই সকালের নাস্তা দেখে যখন বুঝতো, তখন হয় আঙ্গুলের নখ দিয়ে, আঁচড় দিয়ে একটা দাগ দিত, অথবা ইটের কোনো টুকরা দিয়ে একটা দাগ দিত, অথবা যে থালা দেওয়া হতো বা খাবারের যে ব্যবস্থা, সেটা দিয়ে একটা আঁচড় দিয়ে রাখতো। এইভাবে আমরা ওখানে 182 দিন, 300 কত দিন এরকম পেয়েছি। আমরা অনেক ডেট পেয়েছি ওখানে। আমরা অস্পষ্ট 2-1টি মোবাইল নাম্বার পেয়েছি, 2-1টি ক্ষেত্রে নামও পেয়েছি। মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায়, সেরকম মর্মস্পর্শী বক্তব্য পেয়েছি। যেমন কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত, কেউ লিখেছে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, কেউ সূরা লিখে রাখছে। এরকম নানান মর্মস্পর্শী বাণী বা বক্তব্য আমরা ওখানে দেখেছি। এবং এই সব কিছু দেখার সাথে সাথে মানুষকে নির্যাতন যে করা হতো, তার কিছু সিমটম আমরা ওখানে দেখে এসেছি। একটি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে যখন হত্যা করা হয়, তখন দেখা যায় ইঞ্জেকশন পুশ করা হয় কাউকে কাউকে, তারপরে পলিথিনের ব্যাগ দিয়ে শ্বাসরোধ করা হয়, তারপর পেট কেটে ডেড বডি আপনার সিমেন্টের বস্তার সাথে বেঁধে নৌকায় করে নদীর গভীর জায়গায় নিয়ে, নদীর মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হয়। এবং এই ফেলে দেওয়ার কাজটি সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। পোস্তগোলায় একটা নৌকা ছিল, যে নৌকাটা সুন্দরবন থেকে দস্যুদের কাছ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব উদ্ধার করে, এবং সেই নৌকাটি ঢাকায় নিয়ে এসে এই গুমের মানুষগুলোকে, যাদেরকে গুম করে রেখেছিল, তাদের হত্যাকাণ্ডে ব্যবহার করে। অর্থাৎ নদীর মাঝখানে নেওয়ার ক্ষেত্রে এই নৌকাটি ব্যবহার হয়েছে। এবং যখন নৌকায় কোনো ভিকটিমকে উঠানো হয় হত্যা করার উদ্দেশ্যে, তখন দেখা যায় ওই নৌকার চারদিকে র্যাব পাহারার ব্যবস্থা করে, এবং অধিকাংশ জায়গায় স্পিড বোট থাকে, যেটা চক্কর দিতে থাকে ওই নৌকার চারপাশে, যাতে ওর কাছাকাছি কেউ না আসতে পারে। এটি যেমন একটি ঘটনা। আর একটি ঘটনা হচ্ছে, অনেককে তারা বলে, ডেড বডিকে বলে প্যাকেট, আর বন্দিকে বলে টার্গেট। অনেক সময় টার্গেট নিয়ে রওনা দেয় মাইক্রোবাসে, তারপরে দেখা যায় কোনো সেতুতে উঠে, ব্রিজের 2 মুখ বন্ধ করে দেওয়া হয় যান চলাচল, এবং মাঝামাঝি জায়গায়, ব্রিজের মাঝামাঝি জায়গায় নিয়ে রাতের অন্ধকারে গুলি করে ডেড বডি ফেলে দেওয়া হয়।
নদীতে। কোনো কোনো ডেড বডি 2-4 দিন রাখে, হয়তো ফেলানোর লোক না পাওয়ার কারণে এটা ফ্রিজিং করে রাখে। তারপরে এই ডেড বডি নিয়ে গাজীপুর, টঙ্গী এইসব এলাকায় রেল লাইনের উপরে ফেলে দেয়। রেলগাড়ির আসার সময় হিসাব নিকাশ করে তারা এই ডেড বডিগুলি গভীর রাত্রে ফেলে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট গঠন করা হয় ৫ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এই কমিশনের কাছে গত ৩ মাসে জমা পড়েছে ১,৬৭৬টি গুমের অভিযোগ, যার মধ্যে ৫৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বাংলাভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি তুলে ধরেছেন এসব ঘটনার তদন্তকালীন অভিজ্ঞতার কথা। জানিয়েছেন, তদন্ত করতে গিয়ে দেশীয় বাহিনীর পাশাপাশি ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীরও সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা এ পর্যন্ত ৮ অথবা ৯টি সিক্রেট সেল অনুসন্ধান করে পেয়েছি। এইটা সংখ্যা অনেক বেশি যদি সারা বাংলাদেশে করা যায়। আমরা ইতিমধ্যে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এইখানে 9টি জায়গায় আমরা পরিদর্শন করেছি। এই ঢাকা শহরে আর অনেক জায়গা আছে যেটি আমাদের কাছে তথ্য আছে যেখানে যেখানে এই ধরনের সেল আছে। এবং এই সেলগুলি বা এই ভয়াবহ নির্যাতন কেবলমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব করেছে তা না, এটা সিটিটিসি করেছে, এইটা ডিজিএফআই করেছে, ডিবি করেছে। আমরা তো আমাদের একটি রিপোর্টের একটি অংশে স্পষ্ট করে বলে দিয়েছি যে প্রথম হচ্ছে গুম। এখান থেকে আমরা এটাও পেয়েছি যে একটি সংস্থা গুম, মানে একটি বাহিনী গুম করছে, তাকে আবার আরেকটা বাহিনীর হাতে সোপর্দ করছে, তারা জিজ্ঞাসাবাদ করছে, তারপর আরেকটা বাহিনীর কাছে দিচ্ছে, তারা হত্যা করছে অথবা দীর্ঘদিন আটকিয়ে রাখছে, অথবা তাদের কাউকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং মানে বর্ডারে নিয়ে ইন্ডিয়ান এজেন্সির কাছে হস্তান্তর করছে। এবং তারপরে আমরা দেখছি যে তাদেরকে ভারতীয় কোনো কারাগারে আটক রাখা হচ্ছে, তাদের বিরুদ্ধে পাসপোর্টবিহীন অনুপ্রবেশের অভিযোগ করা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশের, কারো বিরুদ্ধে জঙ্গি মামলা দিচ্ছে। এই জিনিসগুলো আমরা পাচ্ছি। তাতে খুবই স্পষ্ট যে বাংলাদেশের সালাউদ্দিন সাহেবের কেস আছে, তারপরে যে পিরোজপুরের একজন সাক্ষী ছিল যে সুখরঞ্জন বালি, তার কেসটা রয়েছে। এরকম আরও কিছু কেস রয়েছে যেগুলি দিয়ে খুবই স্পষ্ট যে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এই ধরনের বন্দি বিনিময়, মানে বন্দিকে বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়ে সেখানে আটক রাখা, এই ঘটনাগুলি ঘটেছে। বা ইন্ডিয়ার থেকে হ্যান্ডওভার করছে, রাস্তায় মেরে ফেলছে। এই সমস্ত কথা যারা এই সমস্ত ঘটনা দেখেছেন অথবা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত ছিলেন তাদের বক্তব্যে চলে এসছে। তদন্তে মাটির নিচে গুহাও পেয়েছেন জানিয়ে কমিশনের এই সদস্য তুলে ধরেন বিভিন্ন নির্যাতন কেন্দ্রের বর্ণনা। ইলেকট্রিক চেয়ার, যেই চেয়ার ঘূর্ণীয়মান, অর্থাৎ বন্দিকে বসিয়ে পায়ে বাঁধা হতো, হাতলের সাথে বাঁধা হতো, তারপর ইলেকট্রিক সুইচ অন করে দিলে ওইটা ঘুরতো এবং জোরে ঘুরতো, যাতে বন্দি বমি টমি করে মানে অজ্ঞান হয়ে যায়, চিৎকার দিতে দেয়। তারপরে প্লাস দিয়ে নখ উপড়িয়ে ফেলার কথা শুনেছি আমরা। আর চেয়ার আমরা দেখেছি, উদ্ধার করে দেখেছি। আমরা যে সমস্ত জায়গায় ইন্টারোগেশন, সেলের বাইরে যে সমস্ত ইন্টারোগেশনের রুম ছিল সেগুলি দেখেছি। সেখানে আমরা দেখেছি কিভাবে ইলেকট্রিক যন্ত্র বসিয়ে মানুষকে ছাদের সাথে ঝুলিয়ে দেওয়া হতো, সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেওয়া হতো, এবং সেই মেশিনটি চাপ দিলে আপনার ওই একটা থাকতো, প্ল্যাটফর্ম থাকতো, ওইটার সাথে যখন হাত বাঁধা থাকতো, বেঁধে দিত, প্ল্যাটফর্ম আস্তে আস্তে উপরে উঠতো, মানুষ ঝুলে থাকতো এবং তারপর নির্যাতন করা হতো। আমরা ইলেকট্রিক শক যেই জায়গাগুলিতে মেশিনটা বসানো হতো সেগুলো আমরা সেই প্ল্যাটফর্ম দেখে আসছি। এগুলি অনেক কিছু এখন নষ্ট করে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, লুকিয়ে ফেলা হয়েছে। তারপরও আমরা এই জিনিসগুলি দেখেছি, উদ্ধার করতে পেরেছি। আমরা গোপন কোটারি দেখেছি, মানে গোপন সেল দেখেছি, বাইরে লেখা রেশন সব, ভিতরে সেল ছোট ছোট। আমরা দেখেছি গুহার মতো একটা জায়গা যেখানে ল্যাট্রিন আমরা চোখে দেখছি, ভিতরে আরও কিছু আছে কিনা আমরা বুঝিনি। আমরা দেখেছি ম্যাপ দিয়ে কিভাবে ওইটা বড় ম্যাপ, মানে
কাপড়ের উপরে যে ম্যাপ থাকে, পুরানো একটা ম্যাপ দিয়ে ওই গুহাটাকে ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ প্রবেশ পথটাকে। আমরা ওইটা টেনে বের করে দেখছি যে এখানে দিয়েছেন প্রকাশিত অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবও। বলেছেন নিরপেক্ষ তদন্তে যা করা দরকার তাই করেছে এই কমিটি। ইতিমধ্যে আমরা দেখলাম যে এই রিপোর্টের পরে একটি মহল ক্ষুব্ধ হয়েছেন এবং অস্বীকার করতে চেয়েছেন। তাদের কাছে সবিনয়ে বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটু র্যাবে যে র্যাবস সাবেক ব্যাটালিয়ন 2 বর্তমান CPC 3 আগারগাঁয় এখানে যে দেখে আসেন। যদি চ্যালেঞ্জ করতে চান, আমি মনে করি আপনাদের নেতা নেত্রী যারা দেশ শাসন করেছেন তাদেরকে ওই বন্দিশালায়, ওই সিক্রেট প্রিজনে, তাদের তৈরি করা সিক্রেট প্রিজনে 41 দিন রাখেন। সৎ সাহস থাকলে এই কাজটি করেন। একটা কথা স্পষ্টভাবে বলে দিই, সেটি হচ্ছে কতিপয় ভিকটিম বা কতিপয় প্রত্যক্ষদর্শীর বয়ান দিয়ে আমরা এই রিপোর্ট করিনি। আমরা পাশাপাশি যারা সম্ভাব্য অপরাধী তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি এবং যাকে যেখানে যার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেছি, যাকে ইন্টারোগেট করার প্রয়োজন মনে করেছি, আমরা সেটা করেছি এবং সেইটার করার পরেই আমরা পুরা জিনিস নিশ্চিত হয়ে আমরা এই প্রতিবেদনটি জমা দিয়েছি এবং টোটাল জিনিসটা আমাদের ধারণ করা, টোটাল জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করে রেখেছি। ফলে এখানে আমাদেরকে প্রশ্ন করার সুযোগ থাকবে, কিন্তু প্রশ্ন করে আমাদেরকে দুর্বল করার কোনো সুযোগ নেই, কারণ যা সত্য আমরা সেটাই প্রকাশ করেছি। এখনও গুম ও নির্যাতনের শিকার অনেকেই অভিযোগ দিতে ভয় পাচ্ছে জানিয়ে অভয়ও দেন এই মানবাধিকার কর্মী। এখনো মানুষ স্পষ্টভাবে কথা বলতে চাচ্ছে না। অনেকে আছে ইতিমধ্যে ছাড়া পেয়েছেন অথবা গুমের শিকার হয়েছিলেন, তাদের অনেকেই এখন পর্যন্ত ঠিক ততটা শঙ্কামুক্ত হতে পারেননি। তাদের একটা ধারণা যে স্বৈরাচারের যদি আবার আমাদের কোনো ক্ষতি করে বা করতে পারার মতো অবস্থায় আসে, এইসব নানান চিন্তা থেকে এখনও কিছু কিছু মানুষ আসার ক্ষেত্রে বিরত রয়েছেন বলে আমি মনে করি। একটি সময় গেলে আমি নিশ্চিত যে এই অভিযোগের সংখ্যা অনেক বাড়বে, কারণ এই অপরাধ এত বিস্তৃত ছিল এবং এত গভীরে পতিত এই অপরাধের মূল, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। এবং এই অপরাধটা যে কত ভয়াবহ ছিল, কত নির্মম ছিল, কত বর্বর ছিল, এটি বয়ান শুনেও বিশ্বাস করতে পারিনি। যখন আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি, সিক্রেট প্রিজনগুলো পরিদর্শন করেছি, সিক্রেট সেলগুলি পরিদর্শন করেছি, তখন আমরা বুঝেছি যে আসলে এখানে কত নির্মম ঘটনা ঘটতে পারে। প্রতিটি গুমের ঘটনার তদন্তে গিয়ে শেখ হাসিনা সহ তার সরকারের প্রভাবশালী নেতা ও কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়ার কথাও জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের এই সদস্য। সরকারের ঊর্ধ্বতন মহলের সায় না থাকলে, নির্দেশনা না থাকলে, সংযুক্ত না থাকলে, অংশগ্রহণ না থাকলে দিনের পর দিন কি এই ধরনের ঘটনা ঘটা সম্ভব? কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।